ট্রাম্পের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বললেন জেলেনস্কি। মার্কিন হামলার পর প্রথম প্রকাশ্যে এলেন খামেনি। দেশে কোনো জঙ্গি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঐকমত্য কমিশনে নতুন নতুন প্রস্তাব অচলাবস্থা তৈরি করেছে বললেন ফখরুল। এবং 2014 সালে নেইমারের ভয়ঙ্কর ইনজুরির দিনে গোড়ালি ভাঙল মুসিয়ালার। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি রাশিদ বিল্লাহ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাম্প্রতিক ফোন আলাপটি সবচেয়ে ভালো ও ফলপ্রসূ হয়েছে। শনিবার রাতে দেয়া ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে যে ফোন আলাপটি একদিন আগে হয়েছে তা আগের যে কোনো সময়ের চেয়ে ভালো ও ফলপ্রসূ হয়েছে। তিনি জানান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এক্ষেত্রে সহায়তার আশ্বাস পাওয়ায় তিনি ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জেলেনস্কি বলেন, প্যাট্রিয়ট সিস্টেমই হল ব্যালিস্টিক হামলা মোকাবেলায় আমাদের মূল প্রতিরক্ষা চাবিকাঠি। তিনি আরও জানান, ফোন আলাপে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে, যা নিয়ে দুই দেশের কর্মকর্তারা ভবিষ্যতের বৈঠকে বিস্তারিত কাজ করবেন। এদিকে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, জেলেনস্কির সঙ্গে আমার ভালো কথা হয়েছে। পারমাণবিক স্থাপনাগুলোর উপর মার্কিন হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রথমবারের মতো জনসম্মুখে হাজির হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, তিনি তেহরানে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 86 বছর বয়সী এই নেতা তেহরানের ইমাম খুমাইনি মসজিদে আয়োজিত একটি অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন। শিয়া মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ আশুরা উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি কালো পোশাক পরে উপস্থিত হন। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, খামেনিকে স্বাগত জানাচ্ছেন উপস্থিত মুসল্লিরা ও স্লোগান দিচ্ছেন, আমাদের রক্ত আমাদের নেতার জন্য। খামেনি সর্বশেষ জনসম্মুখে এসেছিলেন 13 জুনের আগে, যখন তিনি সংসদ সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর ইসরায়েলের আকস্মিক বিমান হামলার মাধ্যমে যুদ্ধ শুরু হয়, যা 12 দিন ধরে চলে। ইরানের বিচার বিভাগ জানায়, ইসরায়েলি হামলায় অন্তত 900 জন নিহত হয়েছে। অন্যদিকে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন অন্তত 28 জন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রধান নির্বাচনী অর্থদাতা ও ধনকুবের ইলন মাস্কের মধ্যে সম্পর্কের টানাপোড়েন আরও গভীর হলো, কারণ ইলন মাস্ক যুক্তরাষ্ট্রে একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। দলটির নাম দিয়েছেন আমেরিকা পার্টি। ট্রাম্পের সদ্য পাশ হওয়া কর হ্রাস ও ব্যয় বিলের তীব্র সমালোচনা করে মাস্ক বলেন, এই বিল আমেরিকাকে দেউলিয়া করে দেবে। শুক্রবার বিলটি আইনে পরিণত হওয়ায় একদিন পর মাস্ক তার এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে লিখেন, আজ আমেরিকা পার্টি গঠিত হলো আমাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য। এর আগে যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক দল দরকার কিনা এমন একটি জরিপ চালান মাস্ক। এক্সে চালানো ওই জরিপে প্রায় 12 লাখ ভোট পড়ে, যার 2/3 নতুন দল চেয়েছেন বলে জানান তিনি। একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত মাস্ক ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি পরিচালনা করেন, যার লক্ষ্য ছিল সরকারি ব্যয় হ্রাস। তবে নতুন বাজেট বিল নিয়ে দ্বিমতের জেরে দুজনের সম্পর্ক চরমে পৌঁছায়। যুক্তরাষ্ট্রের টেক্সাসের কেন্দ্রীয় অঞ্চলে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে 50 জনে দাঁড়িয়েছে, যার মধ্যে 15 জন শিশু রয়েছে। দেশটির কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে ক্যাম্প মিস্টিক নাম গার্লস সামার ক্যাম্পের 4 জন শিশুর মৃত্যুর পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। বাকি অনেক পরিবার এখনও তাদের সন্তানদের খোঁজে উদ্বিগ্নভাবে অপেক্ষা করছেন। গতকালের আকস্মিক বন্যার পর থেকে ফের কাউন্টির ক্যাম্প মিস্টেকের 27 জন কিশোরী সহ নিখোঁজদের খুঁজে বের করতে জোরালো অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। সেখানের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, আমাদের মূল লক্ষ্য হলো এখন নিখোঁজদের উদ্ধারে অব্যাহত ও নির্লস প্রচেষ্টা চালিয়ে যাওয়া। অনেক এলাকায় বন্যার পানি কমতে শুরু করলেও অবস্থা এখনও সংকটজনক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অ্যাবট কর্তৃক ঘোষিত ফেডারেল দুর্যোগ ঘোষণা অনুমোদন করেছে, যার মাধ্যমে টেক্সাসে ত্রাণ পাঠানো সহজ হবে। যদিও চলতি বছর ট্রাম্প প্রশাসন
কয়েকটি অনুরোধ প্রত্যাখ্যান করে রাজ্য সরকারগুলোর উপর দায়িত্ব চাপানোর নীতি নিয়েছিল। তবে এবার টেক্সাসে কেন্দ্রীয় সহায়তা পাঠানো হচ্ছে। পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতে একটি 5তলা ভবন ধসে অন্তত 27 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। রোববার উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ পরিষ্কারের শেষ পর্যায়ে পৌঁছেছে। স্থানীয়রা জানিয়েছেন গত শুক্রবার সকাল 10টার দিকে ভবনটি ধসে পড়ার আগে তারা ফাটলের শব্দ শুনতে পান। ঘটনাটি ঘটে করাচির দরিদ্র এলাকা লিয়াড়িতে, যা একসময় গ্যাং সহিংসতার জন্য বিখ্যাত ছিল। সরকারি উদ্ধারকারী সংস্থা 1122-এর মুখপাত্র হাসান খান বলেন, অধিকাংশ ধ্বংসস্তূপ সরিয়ে ফেলা হয়েছে। মৃত্যুর সংখ্যা বর্তমানে 27। আশা করছি বিকেলের মধ্যেই উদ্ধার অভিযান শেষ হবে। কর্তৃপক্ষ জানিয়েছেন ভবনটিকে আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। 2022 সাল থেকে 24 সালের মধ্যে বাসিন্দাদের উচ্ছেদের নোটিশ পাঠানো হয়েছিল। তবে বাসিন্দা ও বাড়ির মালিকদের অনেকের দাবি করেছেন তারা কোনো নোটিশ পাননি। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতির সঙ্গেই থাকুন। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঙ্কস, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশেই অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপার মার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে জঙ্গিবাদদের কোনো অবস্থান নেই। এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো 3 জনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল বলেও জানান তিনি। রোববার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শনে এসে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মালয়েশিয়া থেকে বেশ কিছু জঙ্গি ধরা হয়েছে এবং বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। আপনাদের বিভিন্ন সংস্থা থেকে দাবি করা হয়েছে বাংলাদেশে কোনো জঙ্গি নেই। এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশের যে কোনো জঙ্গি নেই, এটার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস রিলিজও দিয়েছে। মালয়েশিয়া থেকে 3 জন যারা আসছে তাদের মেইনলি ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। পুলিশের চিফ যেটা বলছে, ওই 5 জনের আশা হয়নি। তাদের সঙ্গে আমাদের সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আমরা ইনভেস্টিগেশন করে দেখব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহ ও প্রত্যাশা যেমন অনেক, তেমনি হতাশা ও উৎকণ্ঠাও রয়েছে জনমনে। বিএনপির পক্ষ থেকে আমরা যেমন 6টি সংস্কার কমিশনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়েছি, তেমনি ঐকমত্য কমিশনের প্রতিদিনের আলোচনায় আমাদের প্রতিনিধিরা
কার্যকর অংশগ্রহণ করে চলেছেন। তিনি বলেন, বিভিন্ন বিষয়ে ঐকমত্য পৌঁছাতে আমাদের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণকারী অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা এবং অনেক বিষয়ে ছাড় দিয়ে হলেও একমত হয়ে কমিশনের ঐকমত্য প্রতিষ্ঠার প্রয়াসকে সহযোগিতা করছেন। কিন্তু দীর্ঘ আলোচনার পর সংস্কার কমিশনগুলো যেসব প্রস্তাব পেশ করছে তার বিপরীত কিংবা নতুন নতুন প্রস্তাব উত্থাপন এবং তা নিয়ে অনেক সময় অচলাবস্থা সৃষ্টির কারণে কার্যক্রম বিলম্বিত হচ্ছে। রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জাতীয় ঐকমত্য কমিশন ও সংশ্লিষ্ট সংস্কার প্রক্রিয়া নিয়ে দলের অবস্থান স্পষ্ট করতে এবং এই সংবাদ সম্মেলন করে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনের আগে অবশ্যই স্থানীয় নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। রোববার সকালে রাজধানীর পুরানা পল্টনে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার সংস্কার ও পিআর পদ্ধতিতে ভোটের দাবি জানিয়ে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, অপরাধীদের বিচার করতে হবে, যাদের এখনো বিচার হয়নি দ্রুত গতিতে তাদের বিচার করতে হবে, বিচারের সঙ্গে সঙ্গে সংস্কারের কাজগুলো করতে হবে। আগে স্থানীয় নির্বাচন চাওয়ার দাবির সপক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, রেলগাড়ি চলে রেল লাইন দিয়ে, রেল লাইন যদি খারাপ হয়ে যায় ইঞ্জিন কিন্তু আগে থাকে না। কিছু মালগাড়ি থাকে যাতে কোনো দুর্ঘটনা যদি ঘটে যায় তাতে ইঞ্জিনের ওপর আঘাত না আসে। ইঞ্জিন হচ্ছে ভাইটাল জিনিস, জাতীয় সংসদ হচ্ছে সবচেয়ে ভাইটাল জিনিস। এটার ক্ষতি হলে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে। জামায়াতের নায়েবে আমির বলেন, স্থানীয় নির্বাচন যদি গোলমেলে হয় তাতে জাতির উল্টাপাল্টা কিছুই হবে না। নির্বাচন ব্যবস্থাকে টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য যে তারা কেমন নির্বাচন করবে সেজন্য জাতীয় সংসদের আগে অবশ্যই স্থানীয় নির্বাচন হতে হবে। চট্টগ্রামে প্রতি বছরের মতো এবারও পবিত্র আশুরা উপলক্ষে মার্সিয়া মিছিল করেছে শিয়া সম্প্রদায়। রোববার সকালে মিছিল বের হয়। এ সময় হাই হোসাইন ধরিতে শোকের আবহ তৈরি হয় চারপাশে। একই সঙ্গে মার্সিয়া ও শোকগীতি পড়তে পড়তে মাতম করতে থাকেন শোকাতুর মুসল্লিরা। মিছিলে নেতৃত্ব দেন মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন। মার্সিয়া জুলুস কালীবাড়ি রোড হয়ে নিউ মার্কেটে পৌঁছালে সেখানে পথচারীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন মাওলানা আমজাদ হোসেন। শোক মিছিলটি নগরের নিউ মার্কেট জিপিও কোতোয়ালি মোড় ঘুরে আবার সদরঘাট ইমাম বাড়ায় ফিরে আসে। এর আগে সকালে শত শত মানুষের ভিড়ে বিশাল মাসায়েব মজলিস অনুষ্ঠিত হয় সদরঘাট হোসাইনিয়া ইমাম বাড়াগাহে। মাসায়েব মজলিসে ইয়াজিদি বাহিনীর হাতে ইমাম হুসাইন আলাইহিসসালাম ও তার সঙ্গীদের নির্মম হত্যাকাণ্ডের মর্মস্পর্শী বর্ণনা তুলে ধরেন পেশিমাম মাওলানা আমজাদ হোসেন। এই সময় শত শত নারী পুরুষের কান্না ও আর্তনাদে ভারী হয়ে ওঠে ইমাম বাড়া গাহির পরিবেশ। স্মরণ করা হয় কারবালার ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা। মাঝে মাঝে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে হায়দারি হাঁকি প্রকম্পিত হতে থাকে চারপাশ। পেশিমামের বক্তব্য শেষ হতে না হতেই হাত তুলে লাব্বাইক হুসাইন বলে স্লোগান দিতে থাকেন সবাই। দর্শক, মিলেনিয়াম টিভি এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে।
যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 11 CPC 2 এর একটি বিশেষ দল কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন জীবন্তপুর এলাকায় অভিযান চালায়। আমাদের কুমিল্লা জেলা প্রতিনিধি হাবিবুর রহমান মুন্নার পাঠানো তথ্য ভিডিওতে জানা যায়, অভিযানে নাজমুল হাসান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে 10 কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজি বাইক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল জানায়, সে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লা শহর ও আশেপাশের এলাকায় পাইকারি ও খুচরা দরে সরবরাহ করে আসছিল। র্যাব 11 কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। র্যাবের মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে। দীর্ঘ 17 বছর পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আমাদের কুষ্টিয়া প্রতিনিধি মোশাররফ হোসেনের পাঠানো তথ্য ভিডিওতে জানা যায়, শনিবার দৌলতপুর কলেজ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে ব্যাপক উৎসব মুখর পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংসদ রেজা আহমেদ বাচ্চু মোল্লার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন। সভাপতি পদে 925 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রেজা আহমেদ বাচ্চু মোল্লা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুরাইয়া কাজল পেয়েছেন 44 ভোট। সাধারণ সম্পাদক পদে 673 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিল্লাল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুজ্জামান হাবলু মোল্লা পেয়েছেন 197 ভোট। সকাল 10টায় জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভা শেষে বেলা 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক এই 3 পদে মোট 16 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রতিটি ইউনিয়ন থেকে 71 জন করে উপজেলার 14 ইউনিয়নের মোট 994 জন ভোটার ছিলেন। এদিকে প্রথমবারের মতো ভোটের মাধ্যমে ওয়ার্ড থেকে উপজেলা কমিটি গঠন করাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের আনন্দ উৎসবের কমতি ছিল না। সম্মেলন উপলক্ষে উপজেলার বিভিন্ন সড়ক ও বাজারঘাটে তরুণ ব্যানার, ফেস্টুন আর পোস্টার টানানো হয়। জাতীয় নির্বাচনে দীর্ঘদিন অংশগ্রহণের সুযোগ না পাওয়া এই সম্মেলনকে কেন্দ্র করে ভোট উৎসবে মেতে ওঠেন বিএনপির নেতাকর্মীরা।
দীর্ঘ 58 দিনের মৎস্য অবরোধ শেষ হলেও কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশ সহ অন্যান্য মাছ না পাওয়ায় চরম অর্থ সংকটে পড়েছে বরগুনার পাথরঘাটা উপকূলের জেলেরা। আমাদের বরগুনা প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামানের পাঠানো তথ্য ভিডিওতে জানা যায়, কষ্টে কেটেছে তাদের দিন। অবরোধ শেষে মাছের আশায় সমুদ্রে গিয়ে অনেকেই ফিরেছেন খালি হাতে। বৈরী আবহাওয়ার কারণে এখন সাগর উত্তাল থাকায় জেলেরা তীরে বসে দীর্ঘ শ্বাস ফেলেছেন। মাছ না থাকায় কর্মহীন হয়ে পড়েছে নদী ও সাগরের মাছ নির্ভর হাজারো মৎস্যজীবী। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র সূত্র জানায়, অবরোধের পর জুন পর্যন্ত 136 মেট্রিক টন মাছ অবতরণ হয়েছে। এর মধ্যে ইলিশ 51 মেট্রিক টন, অন্যান্য মাছ 85 মেট্রিক টন। এই সময় সরকার অবতরণ চার্জ পেয়েছে 9,17,050 টাকা, যা বিগত বছরের তুলনায় অনেক কম। জেলেরা বলেন, তিনি দীর্ঘ 58 দিন কষ্টে তীরে বসেছিলেন, সমুদ্রে গিয়ে খালি হাতে ফিরেছেন। তার পরিবারের অবস্থা ভালো নয়, ধার দেনা ও বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে চলছে তাদের সংসার। তিনি বলেন, আশা করছি আবহাওয়া ভালো হলে সমুদ্রে গিয়ে কাঙ্ক্ষিত ইলিশ নিয়ে ফিরতে পারবো। জেলেরা আরও জানান, তারা দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত থাকলেও কোনো সরকারি সহায়তা পাননি, বরং সমুদ্রের ডাকাতির ভয় প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায়। পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, এই এলাকার অধিকাংশ মানুষ মাছের উপর নির্ভরশীল। বৈরী আবহাওয়ার কারণে জেলেরা সমুদ্রে যেতে পারছে না। আমাদের কাছে খবর আছে, সমুদ্রে পানি বেড়েছে, প্রচুর ইলিশ রয়েছে। আবহাওয়া অনুকূলে এলে জেলেরা কাঙ্ক্ষিত ইলিশ নিয়ে ফিরবেন। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম বিনোদন সংবাদ। এবারের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত উৎসব সিনেমাটি, এটি নিয়ে সব বয়সী দর্শকের আগ্রহ এবার যেমন দেখা গেছে তেমনই টিকিট না পাওয়ার আক্ষেপও ছিল। পরিবার ছাড়া দেখা নিষেধ এমন ট্যাগলাইন নিয়ে মুক্তি পায় তানিম নূরের সিনেমা উৎসব। মুক্তির পর দেখা গেল কথাটা একেবারে মিথ্যা নয়। এবারের ঈদে উৎসব হয়ে উঠেছে পারিবারিক দর্শকের প্রথম পছন্দ। দিন যত যাচ্ছে ততই বাড়ছে উৎসব সিনেমাটির ঘিরে দর্শকের আগ্রহ। মুক্তির 29 দিনের মাথায় দেশের মাল্টিপ্লেক্সগুলোতে উৎসবের টিকিট বিক্রি ছাড়িয়ে গেছে 5 কোটি টাকা। উৎসব ঘিরে এই জমজমাট ছাড়ায় অভিভূত এর নির্মাতা তানিম নূর। কাইজার খ্যাত এই নির্মাতা বলেন, দর্শকের যে ভালোবাসা পাচ্ছি সেটা অভূতপূর্ব। উৎসব যেন আলাদা উৎসবই তৈরি করে দিয়েছে। প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে। যারা ছবিটি দেখেছেন তারাই ছবিটি নিয়ে কথা বলছেন, মানুষকে জানাচ্ছেন, এটা সত্যি দারুণ। এরপর তিনি বলেন, আমরা শুরু থেকেই সংবিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে আসছি, পরিবার ছাড়া দেখা নিষেধ। যারাই আসছেন তারাই পরিবার নিয়েই ছবি দেখতে আসছেন এবং উপভোগ করছেন। দুই সিনেমার সঙ্গে লড়াই করে যাচ্ছেন আমির খানের সিতারে জামিন পার। কাজলের মা এবং বিষ্ণু বাঞ্চুর কন্নপ্পা সিনেমা মুক্তির পর প্রতিযোগিতা সত্ত্বেও আমিরের সিনেমা বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। এই সাফল্যের জন্য তাকে বক্স অফিস কা বাপ উপাধিতে ভূষিত করা হয়েছে। স্যাক নীলঙ্কের তথ্য থেকে জানা গেছে, 15 দিনে ভারতের সিতারে জামিন পার প্রায় 137.80 কোটি রুপি আয় করেছে। সিনেমাটি মুক্তির আগে আমির জানিয়েছেন যে এটি কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে না, শুধুমাত্র থিয়েটারে দেখা যাবে। সিনেমার সাফল্য উদযাপনে পিভিআর, ইনক্স পিকচার্স এবং সিনেপোলিস এর উদ্যোগে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আমির খান নিজে উপস্থিত ছিলেন। ভারতের বিভিন্ন এলাকা থেকে একত্রিত হয়েছিলেন এক্সিবিটররা আমির খানকে সম্মান জানাতে। এই অনুষ্ঠানে আমিরকে স্মারক উপহার দেওয়া হয় এবং বক্স অফিস কা বাপ উপাধিতে ভূষিত করা হয়। সিনেমায় দেখা যায় আমির এক্সিবিটদের সঙ্গে কথা বলছেন। সিতারে জামিন পার সিনেমাটির টিমও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম খেলা সংবাদ। নেইমারের ক্যারিয়ারটাই যেন ইনজুরিময়। কদিন পরপরই ইনজুরিতে পড়েন ব্রাজিলিয়ান সুপারস্টার আর মাঠের বাইরে ছিটকে যান। দারুণ সম্ভাবনাময় এই তারকা কতবার ইনজুরিতে পড়েছেন সেই সংখ্যাটা নির্দিষ্ট করে না বলতে পারলেও তা একেবারে ছোট নয়, এটি নিশ্চিতভাবেই বলা যায়। বহু ইনজুরির মধ্যে নেইমার তার ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে ভয়ঙ্কর ইনজুরির শিকার হয়েছিলেন 2014 সালের ফিফা বিশ্বকাপে। ওই বছরের 5 জুলাই কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলতে কোমরে মারাত্মক চোট পান নেইমার। কলম্বিয়ার ফুটবলার কামিলো জুনিগা পিছন থেকে লাফিয়ে ব্রাজিল তারকার কোমরে হাঁটু দিয়ে আঘাত করেন। চোট এতটাই গুরুতর ছিল যে কাঁদতে কাঁদতে মাঠেই বুক বাসান নেইমার।
হেঁটে বেঞ্চেও যেতে পারেননি তিনি, তাকে নিতে হয়েছিল স্ট্রেচারে করে। এরপর 1 মাস মাঠের বাইরে ছিলেন নেইমার। 11 বছর পর সেই একই দিনে ভয়ঙ্কর ইনজুরির শিকার হলেন বায়ার্ন মিউনিখের জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালা, যে ইনজুরিতে 22 বছর বয়সী তারকা পায়ের গোড়ালি ভেঙে গেছে। যুক্তরাষ্ট্রের MLS এর নিয়মিত মৌসুমের খেলায় লিওনেল মেসির জোড়া গোলের সুবাদে CF মন্ট্রিয়াল বিপক্ষে 4-1 ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মিয়ামি। শনিবার মন্ট্রিয়ালের ঘরের মাঠে প্রায় 20,000 দর্শকের সামনে থেকে এই জয় তুলে নেন মেসিরা। ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর এই প্রথম মাঠে নামেন মিয়ামি। এই টুর্নামেন্টে নিজেদের সর্বশেষ ম্যাচে পিএসজির কাছে 4-0 ব্যবধানে কষ্ট কিছুটা হলেও লাঘব হয়েছে বাংলাদেশ সময় আজ রোববার সকালের এই জয়। 1 ম্যাচেরও বেশি সময় পর MLS ম্যাচে খেলল মিয়ামি। ক্লাব বিশ্বকাপের কারণে ঘরোয়া প্রতিযোগিতা থেকে বিরত ছিল ফ্লোরিডা ভিত্তিক ক্লাবটি। এটি হেভিয়ের ম্যাচেরানোর শিষ্যদের টানা তৃতীয় MLS জয়। কানাডার মন্ট্রিয়ালে পুরো মাঠে আলো ছড়িয়েছেন মেসি। মিয়ামির দ্বিতীয় ও চতুর্থ গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার। MLS এর চলতি মৌসুমে এ নিয়ে 14 ম্যাচে 12 গোল করেন মেসি। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। ট্রাম্পের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বললেন জেলেনস্কি। মার্কিন হামলার পর প্রথম প্রকাশ্যে এলেন খামেনি। দেশে কোনো জঙ্গি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঐকমত্য কমিশনে নতুন নতুন প্রস্তাব অচলাবস্থা তৈরি করেছে বললেন ফখরুল। এবং 2014 সালে নেইমারের ভয়ঙ্কর ইনজুরির দিনে গোড়ালি ভাঙল মুসিয়ালার। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtv.org, www.millenniumtvusa.com। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপেল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।